নমস্কার, সঙ্গীতাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আজকে শোনাচ্ছি আমার স্বরচিত বোঝা গল্পের শেষার্ধ। আমার ছোট ছেলেও পড়াশোনায় খুব ভালো ছিল। অঙ্কে মাথা ছিল খুব পরিষ্কার। ক্লাসে সর্বদাই 100তে 100 আনত। দেবাঞ্জন ম্যাথসে এমএসসি করে ব্যাঙ্গালোরের কোনো এক কলেজে পিএইচডি এবং আরও কী ডিগ্রি নিয়ে ওখানেই একটা কলেজে প্রফেসর হয়ে যায়। সে অবশ্য এখানকার মেয়েকেই বিয়ে করেছে, আর বিয়ের 6 মাসের মধ্যে বউকে নিয়ে পাড়ি দিয়েছে ব্যাঙ্গালোরে। তার একটা ছেলেও হয়েছে, কিন্তু এ পর্যন্ত নাতির মুখ দেখার সৌভাগ্য আমার হয়নি। তারা এখানে আসেনি, শুধু দেবাঞ্জন একবার এসেছিল। আমার দেবাংশী অর্থাৎ দেবীও খুব ভালো গান গাইতো, খুব সুন্দর ছবি আঁকতো। দেবী বিএসসি পাস করার পর একটা ডাক্তার ছেলের সঙ্গে ওকে বিয়ে দিয়ে আমরা বড়ই নিঃসঙ্গ হয়ে পড়লাম। কখন ছেলে মেয়েদের চিঠি আসবে বা টেলিফোনে তাদের গলার আওয়াজ শুনতে পাবো তার অপেক্ষায় অধীর হতাম। এইভাবেই কোনো রকমের দিন কাটছিল দুই কপোতির। কিন্তু এই স্থিতিশীলতাও যেন একদিন চুর চুর হয়ে গেল। বিনা মেঘে বজ্রপাতের মতন একদিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক ঘন্টার মধ্যে তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। খবর দেওয়া হলো 3 ছেলে মেয়েকে আর আত্মীয়দের। খবর পেয়ে দেবী এসে পৌঁছালো। দিন 2 বাদে এলো দেবাঞ্জন। কিন্তু যার উপর তার বাবা বেশি ভরসা করত, বড় ছেলে বলে, সেই দেবার্ঘ এসে পৌঁছালো না। দিন 3 বাদে খবর এলো তার ছোট ভাই অর্থাৎ দেবাঞ্জনের কাছে। খবর এলো, এখন আমার খুব কাজের চাপ, তাই এখন আমি যেতে পারছি না। তুই এইবারটা সামলে দে, আমি পরেরটা দেখব। মহাশ্বেতা দেবী কিছুটা বিদ্রোহিণী হয়ে বলে উঠলেন, আচ্ছা বলো তো, পরেরটা মানে কি? আমার বেলা? যাই হোক, দেবাঞ্জন পিতৃঋণ শোধ করে ব্যাঙ্গালোরে ফিরে গেল শেষবারের মতন। নিঃসঙ্গতা, একাকিত্বতা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। ছেলে মেয়ে নাতি নাতনিদের সঙ্গ পাওয়ার জন্য আমি উন্মুখ হয়েছিলাম। কিন্তু সবার ভাগ্যে কি সব সুখ সয়? তেমনি আমার বরাত মন্দ। একা থাকতে থাকতে মাঝে মাঝেই বাঁধিয়ে বসতাম অসুখ। নিজেই ডাক্তার দেখিয়ে সুস্থ হতাম, কিন্তু সেইবার একটু বেশি অসুস্থ হয়ে পড়লাম। পাড়াপড়শিরা হাসপাতালে দিয়েছিল। তারপর একটু সুস্থ হলে দেবী এসে আমাকে এখানে এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। জানতে পারলাম বৃদ্ধাশ্রমের খরচ খরচা কখনো বড় ছেলে তো কখনো ছোট ছেলে দিয়ে দেবে। এইভাবেই প্রথম কয়েক মাস কাটল, কিন্তু গত 3 মাস বৃদ্ধাশ্রমে কোনো টাকা এসে পৌঁছায়নি। আমি অনেকবার কখনো বড় ছেলেকে কখনো ছোট ছেলেকে ফোন করতে চেয়েছি, তাদের সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু তারা কেউই আমার ফোন ধরেনি। তারপর গত সপ্তাহে ছোট ছেলের বাড়ির কাজের মেয়ের থেকে টেলিফোনে জানতে পারি দেবাঞ্জন নতুন ফ্ল্যাট কিনেছে। তাই এখন তার হাত খালি, তার পক্ষে টাকা পাঠানো অসম্ভব। অনেক চেষ্টার পরে কাল অনেক রাতে বড় ছেলের বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারি দেবার্ঘর প্রমোশন হয়েছে। তাই বড় করে পার্টি চলছে। সে এখন খুব ব্যস্ত, অযথা কথা বলার মতন সময় তার নেই। আর দেবী, সেও দাদাদের পথই অনুসরণ করেছে। আচ্ছা বলো তো, যেই মা তাদের জীবনে উন্নতির ভিত গড়ে দিয়েছিল, নিজের জীবনের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে, সন্তানের এই পদোন্নতির সংবাদ কি সেই মাকে একবার জানানো যেত না? মা কি তাদের কাছে এতটাই মূল্যহীন
যে মা তার কোনো সন্তানের বাড়িতে একটু জায়গা পেতে পারল না, বাকি তাদের কাছে এতটাই ভারী বোঝা। এ কথা বলতে বলতে মহাশ্বেতা দেবীর গলা ভার হয়ে আসে। অশ্রুসিক্ত নয়নে তিনি স্থবির হয়ে বসে থাকেন। আমিও নিশ্চুপ হয়েই দাঁড়িয়ে থাকি, কারণ মহাশ্বেতা দেবীকে সান্ত্বনা জানানোর ভাষা আমার জানা ছিল না। তাহলে বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে এখনকার মতন নমস্কার।